বন্ধুরা, শনিবারের গল্পের আসরে তোমাদের স্বাগত। আজকের গল্প মাইকেল হার্ডউইক ও মলি হার্ডউইক রচিত ঘুমপাড়ানি গান। সাধারণ মানুষের সাথে ট্রেনে বা বাসে যাতায়াত করাটা কর্নেল ইওয়ার্টের সবচেয়ে অপছন্দ ছিল। ঘোড়ার পিঠে তিনি বেশ স্বচ্ছন্দ বোধ করতেন, কারণ একসময় হার্ডিঞ্জের বাহিনীর সঙ্গে ভারতে গিয়েছিলেন এবং সে সময় বেশ নামও কিনেছিলেন। বেসরকারি যানবাহনে তিনি স্বস্তি কম পেতেন ঠিকই, কিন্তু লন্ডনের যেসব বাসিন্দারা মোটর বা বাসে গাদাগাদি করে নিত্য যাতায়াত করেন, তাঁদের কথা ভাবলেই তিনি আতঙ্কে শিউরে উঠতেন। মোট কথা, ওভাবে গাদাগাদি করে চলার চেয়ে মৃত্যুও তাঁর কাছে শ্রেয় ছিল। কিন্তু আজকের এই দুর্দিনের যুগে চলার পথে আরাম বলে কিছু নেই, ফলে মাঝে মাঝে তাকে ট্রেনের ঝামেলাও পোয়াতে হতো। তবে সুখের কথা, এখন আর আগের মতো খোলা ঝরঝরে গাড়ির চল নেই। উঁচু নিচু রেল লাইনের ঝাঁকুনি, কয়লার দম বন্ধ করা কালো ধোঁয়া, সব বদলে গিয়ে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। কার্লাইল থেকে লন্ডন পর্যন্ত সুদীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য তিনি টাইম টেবিল খতিয়ে এমন একটা ট্রেন বেছে নিয়েছেন যাতে সচরাচর কেউ যাতায়াত করে না। এই ট্রেনে অন্য গাড়ির চেয়ে সময় কিছুটা বেশি লাগে বটে, কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় যাওয়া যায়। কর্নেল ইওয়ার্ড যে সহযাত্রীদের খুব একটা পছন্দ করেন না তা নয়, আসলে ভিড়ে ঠাসাঠাসি করে যেতে তাঁর বিশ্রী লাগে। কুলি যখন তাকে একটা খালি কামরায় তুলে দিল, তখন তিনি বেশ স্বস্তি পেলেন। মালপত্র তাকের ওপর রেখে কুলিকে খুশি করে কামরার গার্ডের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গুছিয়ে বসলেন কর্নেল। পাশেই রাখা সামরিক জীবনের স্মৃতিকথার একটা নতুন খণ্ড, সঙ্গে না পড়া টাইমস আর ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। সামরিক চাকরির সময় দুটি গুণের জন্য কর্নেলের যথেষ্ট খ্যাতি ছিল। যে কোনো অবস্থার জন্য তিনি তৈরি থাকতে পারতেন, আর তার ফলাফল মোটামুটিভাবে আগে ভাগেই আঁচ করতে পারতেন। কিন্তু এবারের ঘটনায় সে দুটো গুণই তাঁকে সাহায্য করতে ব্যর্থ হল। সিটি বাজিয়ে বিশাল ট্রেনটা যখন ধীরে ধীরে কার্লাইল স্টেশন ছেড়ে রওনা হলো, তখনও তিনি কামরায় একা। স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি দ্য টাইমসের একটা পৃষ্ঠা বের করে নিলেন। এ পৃষ্ঠার খবরে তার কখনো বিশেষ আগ্রহ থাকে না, সুতরাং পৃষ্ঠাটিকে তিনি সযত্নে তার মুখোমুখি সিটের গদির ওপরে বিছিয়ে দিলেন। তারপর পা টান করে তার উপর রাখলেন। অন্য কোনো যাত্রীও একই কাজ করত, কারণ জুতোর কাদামাখা সিটে বসতে কেই বা পছন্দ করে। আরামে পা ছড়িয়ে তিনি কাগজের প্রথম পৃষ্ঠায় মনোযোগ দিলেন। তখনই তার মনে হলো তার জুতো জোড়াটা একেবারে নতুন, সেগুলো ছেড়ে রাখলেই তিনি বেশি আরাম পাবেন। সুতরাং জুতো এবং গায়ের পুরু কোটটা খুলে রেখে তিনি পড়ায় মনোযোগ দিলেন। কিন্তু কর্নেল এ পথে নতুন যাত্রী, ফলে কয়েক মুহূর্ত পরেই তিনি মাথা তুলে ছুটে যাওয়া কাম্বারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য মনের আনন্দে উপভোগ করতে লাগলেন। একসময় দ্য টাইমস খসে পড়ল মেঝেতে, কারণ কর্নেল ইওয়ার্ড ঘুমে ঢলে পড়েছেন। একটু পরেই তার ঘুম ভাঙল। গলা শুকিয়ে কাঠ, ঘাড়ে কেমন একটা অস্বস্তি। ট্রেনে ঝিমুনি ভাঙলে যেমন হয়। অস্বস্তির রকম সকম দেখে কর্নেল সিদ্ধান্তে এলেন 1 ঘন্টা কি তারও বেশিক্ষণের জন্য তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কাম্বারল্যান্ডের রুক্ষ সৌন্দর্যের বদলে এখন চোখে পড়ছে ল্যাঙ্কাশায়ার লেকল্যান্ডের প্রাকৃতিক রূপ। কাগজটা তুলে নেওয়ার জন্য ঝুঁকে পড়লেন কর্নেল, এবং তখনই বিরক্তির সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন
কামরায় তিনি আর একা নন। উল্টো দিকের সিটের এক কোণে একজন মহিলা বসে রয়েছেন। নিশ্চয়ই ভদ্রমহিলা পেনরিথ স্টেশনে উঠেছেন। আশ্চর্য, এতই গাঢ় ঘুমে তিনি অচেতন ছিলেন যে ট্রেন কখন থেমেছে টের পাননি মহিলার প্রবেশের শব্দ। যাক, দেখে অন্তত ভদ্রগোছের বলেই মনে হচ্ছে, ঝঞ্ঝাট করবার মতো সহযাত্রী নয়। কেউ কেউ আছে যারা ট্রেনে ওঠা স্তক নানান বদখত খাবার সাজিয়ে শুধু খেয়েই চলে। কেউ বা হাওয়া কিংবা গুমট নিয়ে অনুযোগ অভিযোগ করে। আবার কেউ এক টানা বকর বকর করে যায়। এ ধরনের যন্ত্রণাময় অভিজ্ঞতা কর্নেলের ভালো রকমই হয়েছে। সে তুলনায় এই মহিলা বেশ চুপচাপ, সামনে কিছুটা ঝুঁকে বসে রয়েছেন। মহিলাদের পোশাকের কাটছাঁট বা ডিজাইন কর্নেল কখনো নজর করে দেখেন না, কিন্তু তবুও তার মনে হলো তার স্ত্রী যেসব পোশাক পরেন তার তুলনায় এই মহিলার পোশাক একটু ঢিলে ঢালা, পুরনো ধাঁচের। মাথার ছোট টুপির কিনারা থেকে ঝুলে রয়েছে একটা ওড়না। সন্দেহ নেই ওড়নার আড়ালে রয়েছে একটা অল্প বয়সী মুখ, কারণ চুলের যেটুকু দেখা যাচ্ছে তার রং সতেজ বাদামি। হঠাৎই কর্নেলের খেয়াল হলো একজন ভদ্রমহিলার সামনে যেমন থাকা উচিত তাঁর বেশবাস ঠিক সেরকম নেই, কারণ কোট এবং জুতো জোড়া তিনি খুলে রেখেছেন। মহিলার কাছে ক্ষমা চেয়ে রীতিমতো লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে তিনি একই সঙ্গে কোট ও জুতো পরার চেষ্টা করতে লাগলেন। ক্ষমা করুন ম্যাডাম, নার্ভাসভাবে বললেন কর্নেল। আমার পোশাক ঠিক পরা ছিল না। আপনি যে কামরায় উঠেছেন সেটা আমি টের পাইনি, নইলে বেশবাসের অবস্থা ঠিক এরকম হতো না। কর্নেলের ক্ষমা প্রার্থনা সম্ভবত বিফল হল, কারণ মহিলা কোনো কথা বললেন না, এমনকি তাঁর দিকে মুখও ফেরালেন না। একইভাবে সামনে ঝুঁকে বসে রইলেন। মহিলার মনোযোগ আকর্ষণের চেষ্টায় কর্নেল আবার বলে উঠলেন, অজান্তে যদি আমার অভদ্রতা প্রকাশ করে থাকি ম্যাডাম, তার জন্যে আমি আন্তরিকভাবেই ক্ষমা চাইছি। কোনো উত্তর না দিয়ে মহিলাটি ধীরে ধীরে হাত দোলাতে লাগলেন। মনে হলো কি একটা যেন তিনি কোলে নিয়ে বসে আছেন, শালের প্রান্ত দিয়ে সেটা ঢাকা রয়েছে, আর সেই মহিলা আপন মনে গুনগুন করে গান গাইছেন একটা ঘুম পাড়ানি সুর। কর্নেল ইওয়ার্ডের মনে পড়ে গেল তার ছোটবেলার কথা। বুড়ি আয়া কর্নেল ও তার বোনেদের সুর করে ছড়া কেটে ঘুম পাড়াত। এ যেন সেই চেনা সুর। তাহলে কি মহিলার সঙ্গে একটা কোলের বাচ্চা রয়েছে, নাকি কোনো পোষা প্রাণী? বেড়াল ছানা কি কুকুর ছানা হতে পারে? কিন্তু ওই পোষা প্রাণীটিকে বয়ে নেওয়ার মতো কোনো বাস্কেট তো চোখে পড়ছে না। সত্যি বলতে কি, মহিলার সঙ্গে মালপত্র প্রায় কিছুই নেই। হয়তো উনি কেন্ডেল স্টেশনে নেমে যাবেন। নেমে গেলেই ভালো, কারণ তার আচরণ কর্নেলের কাছে ভীষণ অদ্ভুত লাগছে। মহিলার সঙ্গে যদি সামান্য কথাবার্তাও বলা যেত তাহলে পরিস্থিতি অনেকটা সহজ হতো। ম্যাডাম, আলাপ করার চেষ্টায় কর্নেল কিছুটা সামনের দিকে এগিয়ে বসলেন। মহিলা কোনো উত্তর দিলেন না, তবে গুনগুন বন্ধ করে কর্নেলের দিকে সামান্য ঘুরে বসলেন। তার কোলের বস্তুটি তখনও সযত্নে আড়াল করা রয়েছে। ওড়নার মধ্যে দিয়ে কর্নেলের চোখে পড়ল একটা ফ্যাকাশে মুখ এবং একজোড়া উদ্ভ্রান্ত চোখ। ওড়না সাধারণত মহিলাদের দৃষ্টিকে আরও আকর্ষণীয় করে তোলে,
কিন্তু এক্ষেত্রে কর্নেল বিন্দুমাত্র মোহ কিংবা আকর্ষণ অনুভব করলেন না। মহিলা নিজের কোলের দিকে তাকালেন, কোলের বস্তুটিকে আরও কাছে টেনে নিলেন, তারপর আগুন ঝরা চোখে তাকালেন কর্নেলের দিকে, যেন কোলের জিনিসটাকে তিনি কর্নেলের কাছ থেকে রক্ষা করার চেষ্টা করছেন। তারপর আবার মহিলাটি গুনগুন করে ঘুম পাড়ানি গান ধরলেন। গানের কয়েকটা কথা বুঝতে পারলেন কর্নেল। আর কাঁদে না সোনামণি ছোট্ট খোকারে, আর কাঁদে না সোনা আমার। ভীষণ কৌতূহল হল কর্নেল ইওয়ার্টের। কোলে আঁকড়ে রাখা বাচ্চাটাকে আরও কাছ থেকে দেখতে ইচ্ছে করল। রাতে ডিনারে বসে স্ত্রীর কাছে এই ঘটনাটা বেশ জমিয়ে গল্প করা যাবে। সুতরাং নিতান্ত কৌতূহলের তাড়নায় বিপরীত দিকের সিটে গিয়ে বসলেন কর্নেল। তারপর অতি ধীরে এগিয়ে গেলেন রহস্যময়ী মহিলার পাশটিতে। ঠিক সেই মুহূর্তে একই সঙ্গে তিনটি ঘটনা ঘটল। নিঃশব্দ আতঙ্কে মহিলার মুখটা হাঁ হয়ে গেল। মুখটা স্পষ্ট করে দেখতে না পেলেও সে দৃশ্য কর্নেল কোনো দিন ভুলবেন না। কোলের জিনিসটাকে বাঁচানোর জন্য মহিলার দুটো হাত আত্মরক্ষার ভঙ্গিতে সামনে উঠল। এক ভয়ঙ্কর সংঘর্ষে ট্রেন কেঁপে উঠল। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল। কর্নেল ছিটকে পড়লেন মেঝেতে। চিন্তাগুলো গুছিয়ে নিতে কয়েক মুহূর্ত সময় লাগলো কর্নেলের। বুঝলেন তিনি গুরুতর কোনো আঘাত পাননি, শুধু কয়েক জায়গায় ছড়ে গিয়েছে মাত্র। আড়ষ্ট হাত পায়ে কোনো রকমে উঠে দাঁড়ালেন তিনি। চারদিকে মালপত্র ব্যাগ সব ছড়িয়ে পড়েছে। প্রকৃত সৈনিকের বীর ধর্ম অনুযায়ী নিজের কথা আর না ভেবে সহযাত্রিনীকে সাহায্য করার জন্য মনোযোগী হতেই তিনি অবাক হলেন। মহিলা তাঁর জায়গায় নেই। যে কোণটায় তিনি বসেছিলেন সেটা এখন খালি। থমকে দাঁড়ানো ট্রেনের বাইরে শোনা যাচ্ছে হরেক রকম চিৎকার, হট্টগোল। সন্দেহ নেই সংঘর্ষ হওয়া মাত্রই মহিলা কামরা থেকে পালিয়েছেন। বাইরে রেল লাইনের ধারে রেলকর্মী ও যাত্রীদের যে জটলা দেখা যাচ্ছে, হয়তো তারই মধ্যে রয়েছেন তিনি। দরজা খুলে বাইরে নেমে এলেন কর্নেল। ট্রেন বেলাইন হয়নি। নিচে নামতেই গার্ডের মুখোমুখি হলেন কর্নেল। কার্লাইলে এই লোকটার সঙ্গেই তাঁর কথা হয়েছিল। গার্ড তখন হাঁপাচ্ছে, মাথায় টুপি নেই, উস্কো খুস্কো চেহারা। কিছু হয়নি তো স্যার? ঈশ্বরকে ধন্যবাদ। কি হয়েছে গার্ড? এখনো বুঝতে পারছি না স্যার। কপাল ভালো বলতে হবে যে আরো বেশি খারাপ কিছু হয়নি। তাছাড়া ট্রেনে লোকজনও বেশ কম। কর্নেলের মনে পড়ল তাঁর সহযাত্রিনীর কথা। আমার কামরায় যে মহিলাটি ছিলেন, আশা করি তিনি ভয়ে দিশেহারা হয়ে যাননি, কারণ দুর্ঘটনার ঠিক আগে তাকে কিছুটা নার্ভাস বলে মনে হয়েছিল। কোন মহিলার কথা বলছেন স্যার? কর্নেল যতটা সম্ভব মহিলার বর্ণনা দিলেন। উনি বোধহয় পেনরিথ থেকে উঠেছিলেন। আমি তখন একটু ঘুমিয়ে পড়েছিলাম। গার্ডের মুখে হতভম্ব শূন্য একটা দৃষ্টি ফুটে উঠল। পেনরিথ থেকে তো এরম কেউ ওঠেনি স্যার। সবাইকে আমি সঙ্গে করে নিয়ে গিয়ে সিটে বসিয়ে দিয়েছি। তাছাড়া গোটা বগিটা ঘুরেও দেখেছি। আপনি একাই ছিলেন স্যার, আর ঘুমোচ্ছিলেন। কি বাজে বকছো? নিজের চোখকে আমি অবিশ্বাস করব? ট্রেন থেকে নামা যাত্রীদের দিকে আঙুল দেখালো গার্ড। তার মতো কাউকে কি এখানে দেখতে পাচ্ছেন স্যার? কর্নেল সেরকম কাউকেই দেখতে পেলেন না, কিন্তু তা সত্ত্বেও বললেন, উনি আমার কামরায় যে উঠেছিলেন তাতে সন্দেহ নেই। তুমি নিশ্চয়ই তাকে দেখে থাকবে। অল্প বয়স, মুখে ওড়না, কোলে একটা বাচ্চা। বাচ্চা স্যার?
ইয়ে মানে বাচ্চাটাকে আমি ঠিক দেখিনি। যখন ওকে অনুরোধ করতে যাব যে বাচ্চাটা আমাকে একবার দেখান, ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটলো। কিন্তু ওর কোলে যে কিছু একটা ছিল তাতে সন্দেহ নেই। সেটাকে উনি দোল খাওয়াচ্ছিলেন, গান শোনাচ্ছিলেন গুনগুন করে। গার্ডের মুখে একটা বিশ্রী সবুজ আভা ফুটে উঠল। ওহ ভগবান, সে আবার ফিরে এসেছে। ফিরে এসেছে তার মানে কি? উনি কি প্রায় এই ট্রেনে যাতায়াত করেন? প্রায়ই করতেন স্যার, তবে বহুদিন তাকে আর দেখিনি। আমরা ভেবেছিলাম সে চলে গেছে। চলে গেছে? কোথায়? তুমি কিন্তু বড্ড হিয়ালি করছো গার্ড। গার্ডের চোখে মুখে ত্রাসের ছায়া পড়ল। ওদিকে আমায় ডাকছে স্যার, আমি যাই। শক্ত হাতে তাকে চেপে ধরলেন কর্নেল। সবকিছু খুলে না বলে তুমি যেতে পারবে না। ওই যুবতী মেয়েটিকে? আচ্ছা, আপনি যখন না শুনে ছাড়বেন না স্যার, তবে বেশ কয়েক বছর আগে, 6 বছর তো হবেই, এই ট্রেনে এক অল্প বয়সী বরবউ যাচ্ছিল। ওরা লন্ডনে যাচ্ছিল হানিমুন করতে। ওদের কামরায় আর কেউ ছিল না। এতে হয়তো ওরা খুশি হয়েছিল, তবে ঠিক কি ঘটেছিল সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল। কি হয়েছিল? গার্ড কিছুক্ষণ ইতস্তত করে বলে চলল, ছেলেটি মানে মেয়েটির স্বামী নিশ্চয়ই জানলা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছিল। গাড়ি তখন খুব জোরে ছুটছে। এমন সময় একটা মালগাড়ি ছুটে যায় এই ট্রেনের গা ঘেঁষে। মালগাড়ি থেকে কোনো লোহা বা তারের ফলা বেরিয়েছিল বাইরে। তাতে ছেলেটির মুন্ডুটি সাফ কাটা যায় স্যার। কর্নেল ইওয়ার্টের মুখের রং নজরে পড়ার মতো পাল্টে গেল। ট্রেন যখন কেন্ডল স্টেশনে এলো তখন গার্ড মেয়েটিকে আবিষ্কার করে। ভাগ্য ভালো যে আমি ছিলাম না। মেয়েটি তখন মুন্ডহীন দেহটা নিয়ে দোলাচ্ছে, গান করছে, আদর করছে। মেঝে থেকে ধড়টাকে সে কোলে তুলে নিয়েছিল। ওহ, তখন তার চেহারা যা হয়েছিল, তাছাড়া বদ্ধ পাগল হয়ে গিয়েছিল মেয়েটা। শুনেছি তার কিছুদিন পরেই নাকি মারা যায়। সে রাতে স্ত্রীর সঙ্গে ডিনারে বসে ভীষণ চুপচাপ ছিলেন কর্নেল ইওয়ার্ড। যখন মনে হলো এবারে তার অভিজ্ঞতার কথা স্ত্রীকে গুছিয়ে বলা যায়, তখন কর্নেল একে একে সব বললেন। শেষে যোগ করলেন, ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে মহিলার কোলের বস্তুটিকে ভালো করে দেখার জন্য তিনি ঝুঁকে পড়ার আগেই ট্রেন দুর্ঘটনাটা ঘটেছিল। গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করো, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হব।